ঠাকুরও পুজো করে গেছেন, রামকৃষ্ণ স্বয়ং এসে উনি এখানে এলেই মাকে আমি পুজো করবো, উনি এসে পুজো করে গায়ে কাটা দিতে। কালী পুজোর দিন মাকে ইলিশ মাছ দেওয়া হয়, খিচুড়ি হয়, 5 রকম ভাজা হয়, চাটনি পাঁপড়, পায়েস হয়। আমার বাবাকে মা স্বপ্ন দেয় যে আমি চান করতে গিয়ে পড়ে যাই, আমার ঘাট বাঁধিয়ে দেয়। মাঝখানটা একটা হাঁড়িঘাট আছে, যে হাঁড়িঘাটটাকে তোলা যায়নি। বাবা একদিনে 30,000 টাকা খরচা করে আজ থেকে 30 বছর আগে ঘাট বাঁধিয়ে দিয়েছে। এবং গঙ্গায় সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, সে তার জামাইবাবুকে মেডেল দেখাতে এসে ডুব সাঁতার দিয়েছিল, যখন পা লেগে গেছিল টেনে নিয়েছিল, আর ওঠেনি। সন্ধ্যে 6-7টায় উঠেছে বডি, মানে 7 ফুট লম্বা ভদ্রলোক, মানে টেনে নিয়েছে, যেহেতু হাঁড়িঘাটে পা লেগে গেছে। আর জল লাল হয়ে যাওয়ার পর মায়ের বাঁ পায়ে কোদালের দাগ আছে, বাঁ পাটা এমন ভাবে পড়েছে এখনো দাগটা আছে। মা ঘুরে বেড়ান রাত্রিরে। এখানে আমাদের একজন আছে বাবুদা বলেছিলেন, উনি দেখেছিলেন যে রাত্রি 1-1:30 নাগাদ এরকম চুল আস যাচ্ছে, ছোট একদম লাল পেরে শাড়ি পরে। কল্যাণী রোডে পুকুর ছেঁচতে গেছিল 10টা দমকল দিয়ে পাড়ি, যার জন্য কল্যাণী রোড ভরে গেছে, যে এটা মায়ের পুকুর, কিছু বোঝানো যাবে না। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের টেম্পলস অফ বেঙ্গল সিরিজের আরও একটা নতুন ভিডিওয় আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর টেম্পলস অফ বেঙ্গল মানে বুঝতেই পারছেন, আজকের এই ভিডিওতে একটা মন্দিরেরই সন্ধান দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর আমি এখন সেই কারণেই কলকাতা থেকে একটু দূরে উত্তর 24 পরগনা জেলায় দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা বহু প্রাচীন মন্দির রয়েছে, মা কালীর মন্দির। আর যদি প্রাচীনত্বের দিক থেকে বলতে হয়, তো স্থানীয় মাধ্যমে জানতে পারলাম অনেকে মনে করেন এই মন্দিরটা কিন্তু প্রায় 300 বছরের প্রাচীন। আবার অনেকের কাছে ধারণা এটা যে এই মন্দিরটা নাকি প্রায় 500 বছরেরও প্রাচীন। এই মন্দিরের সাথে আরো যেটা জানতে পারলাম, রঘু ডাকাতেরও নাকি একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। এমনকি স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব যখন এখানে আসতেন নাকি এই অঞ্চলে, তখন তিনি নিজে হাতে কিন্তু এখানে মায়ের পুজোও দিতেন। তো অনেক রহস্য, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে, যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই একটাই অনুরোধ করব, ভিডিওটা পারলে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগে, তাহলে একদম অবশেষে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে অবশ্যই কিন্তু এই ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কি হয় জানেন তো, প্রচারের অভাবে এরকম অনেক প্রাচীন মন্দিরও কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারে না মন্দিরের ইতিহাস। তো আমার একটা ছোট্ট প্রচেষ্টা, টেম্পলস অফ বেঙ্গল। আশা করি আপনারা আমার এই প্রচেষ্টাতে যতটা সম্ভব সাহায্য করে, আমাকে আশীর্বাদ করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি কিভাবে খুব সহজে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। যারা সড়ক পথে আসবেন, তো তাদের সবার প্রথম নামতে হবে বিরাটি স্টপেজে। এই হচ্ছে বিরাটি স্টপেজ। আর এই বিরাটির ঠিক সামনেই যে এই বড় রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু যশোহর রোড, যার এই দিকে যেদিকে গাড়িগুলো যাচ্ছে, এই দিকটা চলে যাচ্ছে সোজা মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বারাসাতের দিকে। আর এই যশোহর রোডেরই আরও একটা দিক, অর্থাৎ এদিক দিয়ে গাড়িগুলো আসছে, এদিকটা চলে যাচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেট হয়ে নাগেরবাজার ওই দিকটা। তো যারা ওই দিক দিয়ে আসবেন, অর্থাৎ নাগেরবাজারের দিক দিয়ে আসবেন, তারা এই রাস্তা দিয়ে এসে ঠিক এই সামনেই যে একটা সিগন্যাল রয়েছে দেখাচ্ছি আপনাদের, এই সিগন্যালটা হচ্ছে বিরাটি স্টপেজের সিগন্যাল। তো এই সিগন্যালেই নামবেন। আর যারা বারাসাতের দিক থেকে, অর্থাৎ ওই দিক থেকে যারা আসবেন, তারা ওই ফুটে নামবেন, নেবে রাস্তাটা পার হয়ে ঠিক এই দিকে চলে আসবেন। আমি এখন যে ফুটে মানে রয়েছি। আর এই যে দেখছেন, এই সিগন্যালটাই হচ্ছে কিন্তু বিরাটি স্টপেজের সিগন্যাল। তো আপনাদেরকে এই সিগন্যালেই নামতে হবে। এই যে আলোক স্তম্ভটা দেখছেন, এটাই হচ্ছে বিরাটি মোড়ের যে সিগন্যাল সেটা। আর এই সিগন্যাল থেকে জাস্ট বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তায় ঢুকলেই আপনারা বিরাটি স্টেশন যাওয়ার অটো পেয়ে যাবেন। এই যে দেখছেন গলিটা ঢুকে গেছে, এইখান থেকে আপনারা বিরাটি স্টেশনে যাওয়ার অটো পেয়ে যাবেন। তো আপনাদেরকে বিরাটি স্টেশন যাওয়ার অটোতে উঠতে হবে। এই রাস্তাটা, এই যে অটোগুলো দাঁড়িয়ে, এগুলো বিরাটি স্টেশন যাচ্ছে। দেখুন অটোয় করে এখানে নামালো, বিরাটি মোড় থেকে যে অটোয় উঠলাম, বিরাটি স্টেশনের অটোগুলো এখানে নামালো। আর এই হচ্ছে বিরাটি স্টেশন। তো এটা প্রথমেই যে প্ল্যাটফর্মটা রয়েছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদেরকে এই মানে রেল লাইন পার করে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে ওইদিকে বেরোতে হবে। আর যারা রেলপথে আসবেন মনে করছেন, তাদের ক্ষেত্রে এটাও একটা অপশন। তারা বিরাটি স্টেশনে নেবে যেদিকেই নামবেন, আপনাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ একদম যে শেষ প্ল্যাটফর্মটা, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু বাইরে বেরোতে হবে। আর যেহেতু আমরা অটোয় এসেছি, তো এই অটোয় এসে বিরাটি স্টেশনে নেবে, এই রেল লাইন পার করে আমরা একদম ওই শেষ দিকে, অর্থাৎ 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো। দেখুন আমরা ওই দিক দিয়ে এই রেল লাইন ক্রস করে এদিকে এলাম। আর এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই ঠিক যে রাস্তাটা দেখছেন, এখান দিয়েই আমরা সোজা চলে যাবো। এই সোজা গেলেই দেখছেন যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু যাবে বেলঘরিয়া।
তো এই অটোয় আপনাদেরকে উঠে পড়তে হবে। এই দিক দিয়ে আমরা অটোয় এলাম, অর্থাৎ এদিকে হচ্ছে বিরাটি স্টেশন। বিরাটি স্টেশন থেকে অটো আপনাদেরকে ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে। এটা হচ্ছে বটতলা স্টপেজ, আর এইদিকে বেরিয়ে যাচ্ছে সোজা বেলঘরিয়ার দিকে। তো যদি আপনারা ট্রেনে আসবেন মনে করেন, তাহলে বেলঘরিয়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েও কিন্তু যে অটোয় আমরা এলাম বিরাটি স্টেশনের অটো পেয়ে যাবেন, যেটায় নামবেন ওই বটতলা। আর বিরাটির দিক থেকে তো বললামই যে অটোয় আপনারা আসবেন, বেলঘরিয়া স্টেশনে যাওয়ার অটো বলবেন, ওই অটোতে এসেও কিন্তু নামবেন এই বটতলা। আর এই দেখে নিন শুভলগ্ন ব্যাংকুয়েট, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ঢুকে যাবো এবার। এই রাস্তা দিয়ে মোটামুটি যেটা শুনলাম 5 মিনিট মতন লাগবে মন্দিরে পৌঁছাতে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বিরাটি স্টেশন থেকে যে অটোয় আমরা উঠলাম, বেলঘরিয়া যাওয়ার যে অটো ছিল আপনাদেরকে দেখালাম, অটোয় মোটামুটি সময় লাগলো 8 মিনিট মতন, আর ভাড়া নিল জন পিছু 12 টাকা। আর আপনারা যদি বিরাটি স্টেশন দিয়ে না এসে মনে করেন বেলঘরিয়া স্টেশন দিয়ে আসবেন, সেটাও আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের নিয়ারেস্ট স্টেশন বা শিয়ালদা ভায়া হয়েও আপনারা আসতে পারেন। বেলঘরিয়া স্টেশনে নামবেন, নেবে বেলঘরিয়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবেন। বেরোলেই কিন্তু এই বিরাটি স্টেশনে যাওয়ার যে অটো, অর্থাৎ যেটা আমরা উল্টো দিক দিয়ে বিরাটি স্টেশন দিয়ে এলাম, তো আপনারা ওই অটোই কিন্তু বেলঘরিয়া স্টেশনের বাইরে দিয়ে পেয়ে যাবেন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ওই অটোয় উঠেও আপনারা নেমে যেতে পারেন বটতলা স্টপেজে, যেখানে এখন আমি নেমে হাঁটছি মন্দিরের জন্য। আর ভাড়া কিন্তু ওরকমই 12 টাকা মতনই পড়বে, আর সময় লাগবে ওই মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন। দেখুন সোজা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বটতলাতে নেবে কোনো আঁকা বাঁকা নেই, একটুখানি জিজ্ঞেস করে কাউকে সেরকম হলে যেতে পারেন। এই রাস্তা দিয়ে সোজা আস্তে আস্তে দেখুন বাঁ হাতে পড়বে জীবন্তোষ মেমোরিয়াল গার্লস স্কুল। তো এটা আপনাদের ল্যান্ডমার্ক হিসাবে আপনারা মনে রাখতে পারেন। এই স্কুলটা আসলেই মোটামুটি আপনারা জেনে নেবেন যে আপনারা আপনাদের গন্তব্যস্থলে মোটামুটি এসে গেছেন। তার কারণ এই যে স্কুলের পাঁচিল দেখছেন, এই যে স্কুলের বিল্ডিংটা, এর ঠিক পাশেই কিন্তু এই বাঁ হাতেই রয়েছে নিমতা কালীবাড়ি। এই হচ্ছে নিমতা আদি কালীবাড়ির যে প্রধান তোরণ, সেটা দেখুন। প্রবেশ করলাম মূল মন্দিরে। তো একদম প্রবেশ করেই কিন্তু ডান হাতে পড়ছে একটি শিব মন্দির, মাঝখানে রয়েছে মায়ের যে গর্ভগৃহ, আর এই পাশে রয়েছে নাট মন্দির, আর এইদিকে রয়েছে একটি রাধা গোবিন্দ মন্দির। তো চলুন এই রাধা গোবিন্দ মন্দির দিয়েই শুরু করি। এখানে ওপরের ফলক থেকে যেটা জানতে পারলাম যে এই রাধা গোবিন্দ মন্দিরটি ঈশ্বর বিদ্যুৎ নলিনী দেবীর স্মৃতিকল্পে শ্রী কৃষ্ণধন রায়চৌধুরী দ্বারা 1952 সালে প্রতিষ্ঠিত, আর 2004 সালে তাহার জ্যেষ্ঠ পুত্র অশোক রায়চৌধুরী ও কৃতিরানী রায়চৌধুরী কর্তৃক এই মন্দিরটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। তো এই মুহূর্তে এখানকার গেট বন্ধ রয়েছে, তাই একটু বাইরে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। একদম এই মন্দিরে ঢুকেই দেখুন একটা প্রথমেই স্তম্ভ চোখে পড়লো, একটা বড় স্তম্ভ, আর ঠিক এর নিচে রাধাকৃষ্ণের দেখুন একটা মূর্তি স্থাপিত রয়েছে। আর এখানের যে নাম কীর্তন বলুন বা সংকীর্তন যেগুলো হয়, সবই কিন্তু এই জায়গাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক এই রাধা গোবিন্দ মন্দিরের সামনেই একটি বেশ বড় রথ চোখে পড়লো। সম্ভবত এখানে রথের সময় হয়তো এই রথটা সাজিয়ে গুছিয়ে রথযাত্রার সময় আপনারা আসলে দেখতে পাবেন বের করা হয়। আর এদিকটা তো বললামই আপনাদের নাট মন্দির। তো আসুন এবার একটু শিব মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই। আর আগে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম নানান ধরনের পাথরের ফলক চোখে পড়ছে। এই মন্দিরের সাথে যারা যেভাবে যুক্ত, যাদের স্মৃতিকল্পে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বা পরবর্তীকালে রূপায়ণে তারা অনেক সাহায্য করেছেন, তো হয়তো তাদেরই বিভিন্ন ধরনের নামাঙ্কিত ফলক কিন্তু এখানে চারিদিকে চোখে পড়ছে। এই পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু এরকম ফলক আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে এখানকার যে শিব মন্দির, সেটা। আরে বাবা, তো দেখুন এখানে কোষ্টি পাথরের তৈরি শিব ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। কোষ্টি পাথরের বাবা ভোলেনাথ এখানে প্রতিষ্ঠিত রয়েছেন। ওম নমঃ শিবায়। শিব মন্দির দর্শন করলাম। এবারে এই মূল মন্দিরের একদম পাশেই রয়েছে এখানকার যে নাট মন্দির, সেটা। আসুন একটু আপনাদেরকে এই নাট মন্দিরটা এবার ঘুরিয়ে দেখাই। তো বেশ বিশাল বড় একটা চত্বর জুড়ে কিন্তু এই নাট মন্দির। আর বহু প্রাচীন যে এই নাট মন্দির, তা কিন্তু এখানকার যে কড়িকাঠ এবং এখানকার যে ওভারঅল যে স্ট্রাকচার, তা দেখলে বোঝা যায়। যদিও পরবর্তীকালে এটা রেনোভেট হয়েছে, তাই জন্য এখন অনেকটাই সংস্কার পূর্ব রূপ যেটা, সেটা আপনারা এখানে দেখতে পাবেন না। আর এখানে কিন্তু নিমতা আদি কালীবাড়ির সংস্কারের জন্য যারা দান করেছেন তাদের নামের তালিকা এখানে বলা ভালো দেওয়া রয়েছে। তো এত বড় একটা মন্দির, সত্যি এত জনের যদি সাহায্য না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব হয় না।
এই হলো এখানকার যে নাট মন্দির সেটা। আর ঠিক নাট মন্দিরের সামনেই কিন্তু রয়েছে মূল মন্দির। এখানে বসে কিন্তু মায়ের অপরূপ দর্শন পাওয়া সম্ভব। আর এখানে কিন্তু ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। আর ঠিক এই নিচেই রয়েছে হাড়িকাঠ। তো এই হাড়িকাঠেরও একটা ইতিহাস রয়েছে, আপনাদের একটু পরে ভিডিওতেই বলছি। তো এখানে এই হাড়িকাঠ একটা সময় এখানে মানে বোঝা যায় যে ছাগবলির হয়তো প্রথা ছিল, বর্তমানে নেই। আর শুধু দেখুন নাট মন্দিরের যে এই চত্বরটা কতটা বড়, আর একটা আলাদাই মানে প্রশান্তি পাওয়া যায় যে কোনো মন্দিরে, নাট মন্দিরে আসলে। কারণ মায়ের দর্শন তো এখান দিয়ে খুব সহজে আমরা পেতে পারি। আর এই হচ্ছে মূল মন্দির। এখন যথারীতি মানে ভক্তেরা, দর্শনার্থীরা বসে রয়েছেন, পুজো দিচ্ছেন। দেখুন এখানে কিন্তু কিছু মন্দিরের যে নিয়মাবলী থাকে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। যেমন এখানে মন্দিরের পুজোর সময় দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু পশু বলি নিষিদ্ধ। আর বিবাহের ব্যাপারে আগে থেকে মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে হয়। নমস্কার কাকু, প্রথমেই একটু আপনার নাম আর এই মন্দিরের সাথে পরিচিতিটা দিয়েই শুরু করতে চাইবো। হ্যাঁ, নমস্কার। আমার নাম হচ্ছে ভাস্কর ব্যানার্জি। আমি মন্দিরের সেবায়িত। ঠিক আছে, আমি পরপর আমাদের সেবায়িত হয়ে এসছে। আমার বাবা কাকার পরে আমি অষ্টম। এরপর আমার ছেলে আজকে পুজো করছে, আমার ছেলে এরপরে শুরু করেছে। এটা নিমতা আদি কালীবাড়ি নাম, এবং পুরো গ্রামটা হচ্ছে নিমতা গ্রাম। আর এই মা পুরো স্বপ্নের মা। আমরা 8টা ঘর ছিলাম আগে সেবায়িত, এখন বেড়ে 26টা ঘর হয়েছে। আর 2টো ঘর আছে পুরোহিত, মুখার্জি ঘর, ওরা হচ্ছে পুরোহিত। ওরা হচ্ছে ওই আপনার সবাই বলে সাবর্ণ চৌধুরী মন্দির, এটা তা নয়। ওনার 15 অংশ কেনা, চার ভাগের মধ্যে 1 ভাগ উনি কিনেছিলেন আপিং এর নেশায়। উনি লিখে নিয়েছিলেন, কিনেছে মানে লিখে নিয়েছিলেন দাদা ঠাকুরদের থেকে। মানে আপনাদের পরিবারের দিক থেকে এটা লিখিয়ে আমাদের পূর্বপুরুষদের, ঠিক আছে। এবার আমরাই হচ্ছে এখানকার সেবায়িত। আচ্ছা, সেবায়িত আর পুরোহিতের পার্থক্য এটাই, যে পরের পুজো করে সে পুরোহিত, আর যে মায়ের সেবা করে সে সেবায়িত। আমরা হচ্ছে সেবায়িত, কারণ আমরা এখানকার জমিদার ছিলাম। ঠিক আছে, আমাদের এখানে ধান ঝাড়াই হতো, তেল হতো, সব পাশাই হতো এখানে টোটালটাই। এটা মানে কাকা যেটা এদের থেকে শোনা, আমরা তো আর দেখিনি। কারণ আমার 56+, অনেক প্রাচীন। কারণ একজন 70, 80, 90 বছর বেঁচেছে। সেই হিসাবে অষ্টম ঘরে জন্ম আমার। তো সেই হিসাবে ওই ধরা হয় 800 বছর। আর মন্দিরের চূড়ায় একটা লেখা আছে, যে লেখাটা আজ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারেনি। কি ভাষায় লেখা, তাম্রলিপ্য নাকি? আর এই নাট মন্দিরের বয়স হচ্ছে 1310 সাল, এখন হচ্ছে 1433, প্রায় 130 বছরের উপরে, আরো বেশি। নাট মন্দিরের বয়স এইটা না, মাঝখানে ওইটা, এটা ছিল না, এটা ফাঁকা ছিল। আচ্ছা। আর নাট মন্দির কখনো জয়েন করতে নেই, যার জন্য ফাঁক রাখা আছে। কারণ অনেকে জুতো পরে ওঠে মায়ের মন্দির, সেই কারণে ফাঁক রাখা থাকে। দক্ষিণ শহরে দেখবেন অনেকটা ফাঁক। তাই এইখানে বিভিন্ন রকম লোক এসে উপকার পায়, সব করে দেয়। তো এই মন্দির মোটামুটি মানে যেটা আনুমানিক ধারণা, মানে 800 বছরেরও বেশি প্রাচীনই হবে। কমবে না মানে বাড়বে। আচ্ছা, হ্যাঁ, মানে কোথাও এরকম ফলক কারণ দেখলাম। হ্যাঁ, যেটা করেছি এই মা কিন্তু এই পুকুর থেকে ওঠা। হ্যাঁ, একটু ইতিহাসটা বলুন না এত প্রাচীন মন্দিরের। হ্যাঁ, ইতিহাস বলতে গেলে সারা রাত্রি লেগে যায়, কিন্তু তবু আমরা সঠিক ইতিহাস বলি। নাটোরের 7 রানী, এক রানী নাটোরে নৈহাটি ভাটপাড়ায় বাড়ি। আমাদের দেশ হতে আমরা তো হয়েছে নৈহাটি ভাটপাড়া। তাই সেই রানীকে স্বপ্ন দেয় যে এই পুকুরে মানে খুললে আমাকে শিলা পাবে। আচ্ছা। তো তখন ওই 2টো শিলা উঠেছিল। 2টো শিলা ওঠে, টাইম ওভার হয়ে যাওয়ার পর মায়ের 3.5 হাত কালি হয়, মানে একটা হাত ছোট হয়। কি হলো না, সেটাকে না নিয়ে যাওয়া হলো পানিহাটি শ্মশানে। এখন সেটা কুটিঘাটের দিকে আছে। আচ্ছা। 3.5 হাত কালি, এইটুকু একটা ছোট আছে কুটিঘাটের ওখানে। ওই কালিটা এই মায়ের বোন, বড় বোন। আচ্ছা, মানে বড় মা যাকে বলা হয়, আমরা একে বড় মা বলি, কারণ আমার জন্মের মা ছোট মা, এ বড় মা। একদম। মা আবার স্বপ্ন দেয়, আবার খোল। সেই ঘুরতে 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 জলটা লাল হয়ে গেছিল। লাল হয়ে যাওয়ার পর 4টে পাথর ওঠে। 4টে পাথর হতে 2টো হাঁড়িকাঠ, একটা হাঁড়িকাঠ ভেসে আসে, যে হাঁড়িকাঠটা বলি হতো, আর একটা হাঁড়িকাঠ মটপুকুরের মাঝখানে পোতা আছে, ওটা তোলা যায়। এত বড় হাঁড়িকাঠ। আচ্ছা। এই কাঠ কিন্তু ভেসেই আসে, কাঠ কিন্তু ওখান থেকে মানে এই করে পুকুর থেকে ভেসে আসে। আর জল লাল হয়ে যাওয়ার পর মায়ের বাঁ পায়ে কোদালের দাগ আছে। আচ্ছা।
আঘাত লেগে বাঁপাটা এমন ভাবে পড়েছে এখনো দাগটা আছে। আচ্ছা সে জলটা লাল হয়ে যাবে। আর এই দুটো পাথর দর্শনার্থীদের জন্য পোতা আছে, যার জন্য মায়ের আদেশ যে আমাকে যেন কোনো মেয়েরা ছুতে না পারে, কারণ মেয়েরা হচ্ছে অশুচি থাকে মাসে 15 দিন। সেই কারণে মা মেয়েদের ছুতে পারে, আমাদের বাড়ির মেয়েরাও মহিলারাও ছুতে পারে না বেদি। তাহলে কি হবে, ওই দুটো পাথরকে চান করানো হয় দর্শনার্থীদের জন্য। দুটো পাথর পোতা আছে, ওটা কিন্তু টোটালটাই কোষ্ঠী পাথর। আচ্ছা এবং আমার এক মানুষ পোতা নিচে এই পাথর ভেসে ওঠে ঘুরতে ঘুরতে, এত ভারী পাথর। এবং এই পুকুরের সাথে আগে জানতাম না, আগে শুনেছিলাম জোয়ার ভাটা খেলে। যখন সুনামি হয়েছিল জল কিন্তু রাস্তায় উঠে গেছিল সিঁড়িতে, আমরা ভয় পেয়ে গেছিলাম কি রে বাবা। তাও তো সুনামি হলো, কিন্তু এর আগে জোয়ার ভাটা খেলে। এবং এই কল্যাণী রোড যে গেছে, কল্যাণী রোডটা যাওয়ার কথা এইখান দিয়ে। কল্যাণী রোডে পুকুর ছেঁচতে গেছিল 10টা দমকল দিয়ে, পারিনি, যার জন্য কল্যাণী রোড ঘুরে গেছে। যে এটা মায়ের পুকুর, কিছু বোঝানো যাবে না। আচ্ছা এই এক গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আগে ছিল নারকোল কাঠের, বাঁশ দিয়ে কাঠ মন্দিরটা না, ঘাটটা। আচ্ছা আমার বাবাকে মা স্বপ্ন দেয় যে আমি চান করতে গিয়ে পড়ে যাই, আমার ঘাট বাঁধিয়ে দেয়। বাবা একদিনে 30,000 টাকা খরচা করে, আজ থেকে 30 বছর আগে। 30,000 টাকা কত দাম হতে পারে এখন যা টাকা রে, সত্যি তাই। 30,000 টাকা খরচা একদিনে ঘাট বাঁধিয়ে দিয়ে যায়। মায়ের ঘাট বাঁধানো হয়েছিল। এই হচ্ছে মায়ের ইতিহাস। আরো ভাই আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের শিব মন্দির, শিবটাও আমাদের স্বপ্নের। একটা জায়গায় পড়েছিল, সেই স্বপ্ন দিয়েছিল যে আমায় এখানে রোদ জলে গেছে, আমাকে নিয়ে গিয়ে তোদের মন্দিরে প্রতিষ্ঠা কর। ওই তখন এই চড়ক মেলায় সব কাঁধে করে নিয়ে এসে তখন প্রতিষ্ঠা করা হয়। মানে এটা মায়ের মন্দিরের বেশ পরে বোধ হয় নাকি? হ্যাঁ, এটা অনেক পরে, এটা একটা এর মতো ছিল। এই মন্দিরটা ছিল, এটা কিন্তু মানে তখনকারই মন্দির। আচ্ছা ঠিক আছে, এটা 50 ইঞ্চি গাছ, এটা মাটির, মানে চুনসুরকির। হ্যাঁ আগেকার এখন সামনে দিয়ে প্লাস্টার করে করা আছে। আগেকার দিনে এখনো খুললে ওই চুনসুরকি বেরাবে। আচ্ছা এবং জলছাদ, এগুলো করা সব জলছাদ আছে কিন্তু। হ্যাঁ, কড়িবর্গার জলছাদ। হ্যাঁ, প্রাচীনত্বের পুরো ছোঁয়া রয়েছে। হ্যাঁ, কড়িবর্গার জল, এইগুলো সব নতুন হয়েছে, কিন্তু ওই দেখুন চুনসুরকি এখনো খসে পড়বে। এই দেয়ালগুলো সব চুনসুরকির দেয়াল। মাটি আগেকার বলে না মাটির দেয়াল বলা হয়, সেইগুলো চুনসুরকির দেয়াল, সিমেন্টের নয়। আচ্ছা, এই মন্দিরের সাথে নাকি এটা রঘু ডাকাতেরও সম্পর্ক? হ্যাঁ, রঘু ডাকাতের সম্পর্ক। এখানে যখন সাবর্ণ চৌধুরী এখানে বিআরটিতে করলেন, উনি এলেন, যখন উনি 15 অংশ পালা কিনে নিলেন মানে এতে, তখন উনি আমাদের মনে মাথায় দুটো কাঁঠাল গাছ ছিল আর গাব গাছ ছিল। আচ্ছা, তা ওনার দুটো বড় বড় রাম ছাগল ছিল, তো কাঁঠাল গাছের ডাল ভেঙে রাম ছাগলকে খাওয়াতে। আচ্ছা, সকালবেলা। আর রঘু ডাকাতি করে মোহর রেখে, কালচার মোড় একটা জায়গা আছে আমাদের, ওখানে মোহর রেখে এখানে আবার ডাকাতি করতে যেত। তখন এই মন্দিরে এসে বলছে আমি মায়ের একটু পুজো করবো। তখন উনি বলেছেন হ্যাঁ করতো। তখন উনি এসেন, পুজো করেছিলেন, ঠাকুরও পুজো করে গেছেন, রামকৃষ্ণ স্বয়ং এসে। উনি এখানে এলেই নিমতে আমি যাবো, নিমতের মাকে আমি পুজো করবো, উনি এসে পুজো করে। এটা অনেক বড় গায়ে কাটা দিতে। সত্যি তাই, মানে ঠাকুর স্বয়ং এসে, ঠাকুর স্বয়ং, যার জন্য ঠাকুরের মূর্তি আমি একটা মারোয়ারিকে দিয়ে করে দিয়েছিলাম। মায়ের, হ্যাঁ, ঠাকুর আর মা দুজনের মূর্তি আমি বসিয়ে দিয়েছিলাম। উনি বলছিলাম কি দেবো, আমি দুটো মূর্তি বসিয়ে দিই, যেহেতু ঠাকুর এখানে পুজো করেছেন। এই মন্দিরে ঠাকুর নিমতে গ্রামে গেলেই, আসলেই এখানে পুজো করতে। মানে অনেক, মানে ইতিহাসকেও অনেকে জানে না, যার জন্য ওই রঘু ডাকাতের কালীবাড়ি বলা হয় না। ইউটিউবে এরকম প্রচুর ছড়িয়ে, হ্যাঁ, রঘু ডাকাতের কালীবাড়ি না, সাবর্ণ রায় চৌধুরী প্রতিষ্ঠিত নয়, প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের নিজেরাই। এবং আমার দাদা ঠাকুর, তার বাবার মানে বৃদ্ধ পিতামহ যেটা বলা হয় পরপর আসছে, তাদেরই প্রতিষ্ঠিত। আচ্ছা, সাবর্ণ চৌধুরী প্রতিষ্ঠিত না, এটা ভুল তত্ত্ব দিয়ে গেছে। সাবর্ণ চৌধুরী বাড়ি থেকে, চৌধুরী বাড়িতে লোকরাই ভুল তত্ত্ব দিয়েছে। ঠিক আছে, এটা আমার কাকার মুখ থেকে শোনা, ওর বাবার মনে, যেমন ও এখন পুজো করছে, ও পুজো করে না, আমার ছেলেকে দিয়ে করায়, কারণ এই অনেকে সাহস পাবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি মূর্তিটা 3টে মূর্তি। একটু বলুন না। 3টে মূর্তি, এটা কিন্তু বামাকালী। আচ্ছা, কেন বামাকালী? বাম পা আগে। আচ্ছা, শবশিবের বুকে বাম পা। শবশিব কে না বাহন? হ্যাঁ, মায়ের দুটো বাহন, এক হচ্ছে শিয়াল আর শবশিব। শিয়াল রাত্রিরে পথ দেখিয়ে মাকে চলায়, আর শবশিবের বুকে যখন পা গেছে বলে জিভটা বেরিয়ে গেছে। ঠিক, কেন ওনা তোর প্রতি, উনি তো বোঝেননি।
হ্যাঁ, যখন দক্ষযজ্ঞ হচ্ছিল এ হয়েছে, তখন তো উনি চামুন্ডা রূপ ধারণ করেছিলেন সেই সময়। এবং অন্য দিক দিয়ে দেখে গেলে এতে দুহাত কালী মা হচ্ছে বগলার দুহাত, হ্যাঁ। একাতে অসুরের জিপ টানা, একাতে খড়গ, কিন্তু এখানে একাতে অভয়, আচ্ছা। আর একাতে খড়গ, ডানাতে খড়গ, কিন্তু বগলার ডানাতে খড়গ, কোনো মায়ের ডানাতে খড়গ থাকে না। আর বামাচরণ, বামদেব যে কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিল বাড়িতে তৈরি করে, সেই বামা কালী, বামাচরণ। এখানে অনেকে এসে বলছিল এই কালী পুজো, এই কালী মন্দির তোমরা পুজো করো। আমাকে এক বন্ধু বলেছিল, তান্ত্রিক, অর্ণব বন্দ্যোপাধ্যায়, ঢাকুরিয়া থাকে। আমি যে হ্যাঁ, বলে তার তো ধারে কাছে আমি যেতে পারবো না যতবার। আমি কেন? বলে এই ধারে কাছে কেউ যেতে পারবে না, এ হচ্ছে বামাচরণ। আপনি যদি মনে করেন যে এখানে তন্ত্র সাধনা করবেন, দীর্ঘদিন তন্ত্র সাধনা করতে পারেন। আচ্ছা। এ বিভিন্ন রূপটাই, এর রূপ ছিল অন্যরকম। এই পুরো রূপটাও কি স্বপ্নে পাওয়াই না? এই স্বপ্নে পাওয়া, এবং স্বপ্নে পাওয়া যে আমাকে আর এই রূপে রাখিস না, তোরা পারবি না রাখতে। আচ্ছা। তখন আমার জেঠিমা ছিলেন, জেঠিমাকে স্বপ্ন দিয়েছিলেন। জেঠিমার এক বান্ধবী ছিলেন বেলগুড়িয়া বাড়ি, ওনাকে বলাবো, ওনাকেও স্বপ্নে, তারপরেই পোশাক পরানো হয়। আচ্ছা। কিন্তু ওনার পোশাক ছিলেন না, গলায় মুন্ডমালা, চুল ছাড়া, উলঙ্গ বেশ। আচ্ছা। যেটা তারার এক রূপ, নীল সরস্বতী যেটা বলা হয়, উগ্র তারা, যেটা বাঁহাতে সুরাপাত্র না ত্রিশূলে, উগ্র বেশ, বাপা আগে। আচ্ছা। তার পরবর্তীকালে মানে তার পরবর্তী স্বপ্নে পোশাক পরানো হয় ওনাকে। এবং পোশাক, এখন পোশাক মানে কি, কালী বিয়ের সময় 20 থেকে 30 কিলো সোনার গয়না পরানো হয় একদম মাথা। 3 দিন থাকে, 3 দিন পুলিশ গার্ডে থাকে। আচ্ছা। সব লকারে আছে। এখন তো বোধহয় স্বর্ণ অলংকারে ভূষিত। হ্যাঁ, এখন তো অল্প। আচ্ছা। যেটা মুন্ডমালা, কঙ্কন, এইগুলো কিনকিন যেগুলো বলা হয়, ওগুলোকে পরানো আছে। কিন্তু কালী পুজোর সময় আরো বিশাল সব পরানো হয় না। আচ্ছা। 8টা 9টা বেনারসি পরানো হয় এই মাকে। উনি না পড়লে তো পড়াতে পারবে না। 9খানা বেনারসি আপনাকে পড়ানো যায়, কাউকে পড়ানো যাবে না। আমার 2020-তে আমার কালী পুজো ছিল ওই করোনার টাইমে, 30,000 লোক হয়েছিল করোনার টাইমে। পুলিশ অবাক হয়ে আছে, এত লোক করোনার টাইমে কি করে এলো। তাই তো। ওরাও লাইন মেনটেন করেছে, আমরা মেনটেন করেই করেছি যে দূরে দূরে থাকুন। তার সত্ত্বেও লোক হয়েছে। এবং আমার জীবনে আমি দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে আমার 2018-তে কানাডা যাওয়ার ফাইনাল হয়েছিল 10 বছরের চুক্তিতে, টরন্টো কালীবাড়িতে। আচ্ছা। টোটাল মা যেতে দেয়নি আমাকে। কারণ যেতে দেয়নি, 2020-তে আমার যখন টিকিট হয়ে যায় মার্চে, 24শে মার্চ লকডাউন হয়ে গেল। আচ্ছা। ওরা পারলো না, জানি যে আপনি ওনার নিত্য পুজো ছেড়ে যান। পারেনি। তারপরে আমি যে মা তোর পুজো করছে, একবার অন্তত বাইরে করি। 2021-এ, এই 2022-এ 21শে জুলাই আমি পুজো টুজো করেছি, 20 তারিখ করে 21শে জুলাই দিদির এই ধর্মতলায় গেছি। আচ্ছা। হঠাৎ 1টার সময় ফোন আমার, তুই কোথায়? আমার এক বন্ধু, হ্যাঁ, ধর্মতলায়। ওই করলে পেট ভরবে, মালয়েশিয়া যাবি পুজো করতে? হ্যাঁ যাবো। বলে যে হ্যাঁ যাবো। তাহলে রাত্রেবেলা ফোন নাম্বার দিয়ে রাত্রে তোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। রাত্রে কন্ট্যাক্ট করলে মালয়েশিয়া, আমি মাকে মা ছেড়ে দিল আমাকে, যা ঘুরে। এবং মায়ের ফটো নিয়ে আমি মালয়েশিয়ায় গেছি। মালয়েশিয়াকে বেঙ্গল অ্যাসোসিয়েশনকে ফার্স্ট করেছি আমার পুজোয়। 12টা দেশের মধ্যে কম্পিটিশন হয়েছিল, তার মধ্যে আমি ফার্স্ট। আচ্ছা। সেকেন্ড জার্মান, থার্ড দুবাই। বাহ, বিশাল ব্যাপার। এই না ছাড়লে যেতে পারবেন, এই না টানলে আপনি আসতে পারবেন না। একদমই তাই। একদম মা না টানলে আপনি কখন, আপনাকে টেনেছে বলে আপনি এসছেন। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল আসতে পারেন। আচ্ছা, এই মানে মন্দিরে মায়ের বিশেষ কি পুজো, এই বিষয়ে একটু বলুন। বিশেষ পুজো বলতে তো মায়ের স্বপ্নই ছিল যে আমার 4বার পুজো হবে। আচ্ছা। মঙ্গল আরতি হয় ভোরবেলা 4টে থেকে 4:30, শীতকালে 4:30, গরমকালে 4টে মঙ্গল আরতি হয়। ওই এই রক দেওয়া হয় পাইপ দিয়ে, পুরো একদম ধোয়া হয় পাম্প চালিয়ে। এগুলো সবই মানে কেউ না কেউ দিয়ে গেছে, সেইগুলোই মানে ফলো হয়ে। এই যে আজই দেখুন শাড়ি দিয়ে গেছে মাকে। এই একজন বললো আমি ভোগ নেবো, এগুলো আমি আসছি পরবর্তীকালে। তারপর সকাল 9টায় পুজো হয়, নৈবেদ্য দিয়ে পুজো হয়। 12টা থেকে 1টার মধ্যে ভোগ হয়। সন্ধেবেলা ঠান্ডা ভোগ হয়, মানে লুচি সুজি দেওয়া হতো আগে মাকে। এখন নৈবেদ্য মিষ্টি দিয়ে সন্ধেবেলার আরতি দিয়ে মাকে 8টার সময় শয়ন দেওয়া হয়। খাট আছে, খাটের মধ্যে মায়ের ফটো আছে,
ফটোটা বালিশে শুয়ে দিয়ে শীতকালে লেপ ঢাকা দিতে হয়, গরমকালে ফ্যান না হলে আপনাকে শুতে দেবে না যদি একটা মিস হয়। আচ্ছা। যদি শীতকালেও আমার জীবনে এরকম ঘটেছে, আমার মাকে বললাম মা আমি শীতকাল লেপ ঢাকা দিয়ে ভুলে গেছি, গা জ্বালা করছে বাড়িতে। মা বলে তাহলে কি মাকে ঢাকা দিস না, কি জানি, আবার কাপড় ছেড়ে এসে দেখি হ্যাঁ ঠিক তাই, শুতে দেবে না আপনাকে। বাড়িরই মেয়ে তো মানে বোঝায়। শুতে দেবে না, যে তুই বাড়িতে ঠান্ডায় আছি আমি এখানে কষ্ট করছি। তাই তো। গরমকালেও তাই, এসি লাগিয়ে দিয়েছে এক প্রমোটার, ও বলে যে তুমি সারাদিন এসি চালাও, কোনো যা এ হবে আমি বুঝে নেব। আচ্ছা। তাই 4বার করে পুজো হয়। আচ্ছা। কিন্তু এখন ওই বাড়ির লোকজনের অভাবে লুচি ভোগটা দেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু নৈবেদ্য মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় সন্ধ্যা আরতিতে। যত লোক আছে প্রত্যেককে এ করায়। আর বিশেষ বিশেষ দিন যেমন কালী পুজো, মহাষ্টমী, মহালয়, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এইগুলোতে আপনার ভোরবেলা থেকে পুজো আরম্ভ হবে। আমাদের এখানে কোনো ব্যাপার না, আমাদের সকালবেলা ঘট বেরায়, ঘট এই 9:30 10টায় ঘট প্রতিষ্ঠা হয়, ব্যাস আরম্ভ হয়ে গেল পুজো, সারাদিন চললো পুজো, পুজো পুষ্পাঞ্জলি। রাত্রি 12টার সময় গিয়ে নিশি পুজো শুরু হবে, 12টা থেকে 2টো। আগে বলি হতো, কোনো এক সময় 108টা বলি হয়েছে আমার যেটা এদের আমলে, কিন্তু এখন বলি বন্ধ, ওই চাল কুমড়ো বলি এই বলি দেওয়া হয়। দেখুন বলির ব্যাপারটা হচ্ছে আমার কাছে, আমি মাকে বলবো মা জোড়া বাটা দিয়ে পুজো দেবো, এটা মানসিকটা আমার। মা তো রক্ত খায় না, মা হচ্ছে পরম বৈষ্ণব, ঠিক আছে? মা কিন্তু সদবা, কিন্তু পরম বৈষ্ণব মা। মা কিন্তু রক্ত খান না। এই যে সব তারাপীঠে পঞ্চমুখারে পুজো হয়, কার পুজো হয়? ডাকিনী যোগিনীর পুজো হয়, চতুষষ্ঠী যোগিনীর পুজো হয়, অষ্টভৈরবীর পুজো হয়, ওনারাই এগুলো গ্রহণ করেন। হ্যাঁ, মায়ের একটা নিরামিষ ভোগ হবে, যেটা সাদা ভোগ হোক পোলাও হোক, ওই ভোগটা মায়ের ওইতে মাছ যাবে না। মা হচ্ছে পরম বৈষ্ণব, মা রক্ত খান না। আচ্ছা। ওই চেলা চামুন্ডাদের করার জন্য মাকে মাছ দিতে হয় বা বলি রুদ্রির মাংস দিতে হয়। আপনাকে প্রসাদ দিয়েছে? আমাকে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, তো ছেলে প্রসাদ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছেলের সাথেও আমি কথা বললাম, আপনার উনিও আমাকে কিছু নিয়ম কানুন এখানকার বললেন, ওগুলো আমি এই ভিডিওর মধ্যেই রাখবো। আমার নাম জয় ব্যানার্জি, আমি এই মন্দিরের সেবাই। আমার বাপ কাকারাও এই মন্দিরের সেবাই। আমাদের এখানে পুজো দেওয়ার টাইম হচ্ছে, মন্দির আমরা খুলি হচ্ছে ভোর 4টের সময়। মন্দির 4টের সময় উঠে রগ ধোয়া হবে। আচ্ছা। তার জন্য আলাদা লোক থাকে। রগ ধোয়ার পর মন্দিরে পুজো হয় সকাল 9টা থেকে, বিশেষ দিন ছাড়া। বিশেষ দিন বলতে অক্ষয় তৃতীয়া, তারপরে আপনার হচ্ছে বিপত্তারিণী, কালী পুজো, আর আপনি যা অমাবস্যা বলুন, যেসব অমাবস্যাগুলো, হ্যাঁ, মহালয়া, তারপরে হচ্ছে পয়লা বৈশাখ, এইগুলো হচ্ছে ভোরবেলা থেকেই পুজো হয়। ভোরবেলা থেকে বলতে 6টা থেকে শুরু হয়ে যায়, কারণ প্রচুর লোক হয় তো, প্রচুর লাইন পড়ে, এবং কালী পুজো একদম মানে পা ফেলার জায়গা থাকে না। এমনি নালে 9টা থেকে মোটামুটি মন্দির নিত্য পুজো 9টা থেকে 12:30 পর্যন্ত হবে। 12:30 পর মাকে ভোগ দেওয়া হয়। আচ্ছা। যারা অঞ্জলি দেওয়ার হবে 11:30টার মধ্যে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার লোক থাকলে তো অঞ্জলি আমরা দিই, কিন্তু আমরা বলি যে যত তাড়াতাড়ি 11:30টার মধ্যে আসলে কি পুজোটাও ভালো লাগে দেখতে, তাদের মায়ের ভোগ হয়ে গেলে তারপরে তো অঞ্জলি দেওয়াটা উচিত না, কিন্তু ভক্তরা বলে যে আমি উপোস করে রয়েছি ঠাকুরমশাই, একটু তখন তো ভক্তর মুখের দিকে তাকিয়ে তো দিতেই হবে। আর সন্ধেবেলা আরতি হয়, আরতির টাইম হচ্ছে সন্ধে 6টা থেকে 7:30 পর্যন্ত আরতি হবে। আর তারপরে মন্দির বন্ধ হয় কখন? মন্দির বন্ধ হয় রাত্রি 9টার সময় মন্দির বন্ধ হয়। আচ্ছা। আর দুপুরে কখন? মানে এটা বিশেষ দিন ছাড়া। আচ্ছা। কালী পুজোর দিন যেরকম সারা রাত পুজো হবে, মাকে ভোগ দেওয়া 2:30টার সময় মাকে ভোগ দেওয়ার পর ওই আসল ভোগ ভক্তরা বসে থাকে, হোম হবে, হোমের পর সবাইকে প্রসাদ দেওয়া হয়, ঠিক আছে। এবং যারা যারা মূল্য দিয়ে প্রসাদ নেয় তারাও বসে থাকে। ওই দিন মাকে ইলিশ মাছ দেওয়া হয়, খিচুড়ি হয়, 5 রকম ভাজা হয়, চাটনি পাঁপড়, পায়েস হয়। আচ্ছা, মায়ের পছন্দের সবই দেওয়া। ওইটা মূল্য দিয়েও নিতে হয়, এবং মূল্য ছাড়াও আমাদের মন্দির কমিটি থেকে কালী পুজোর সময় বাইরে প্রত্যেক দর্শনার্থীদের জন্য সবার জন্য ভোগ থাকে। আচ্ছা। মূল্য যদি দেওয়া হয় মানে কিরকম মূল্য ওখানে? ওটা মূল্য ওই বললাম 251 টাকা থেকেই শুরু, যেরকম প্রত্যেকদিন। ওর পরে যেরকম, এবার যে যেটা নেবে, কেউ যদি বলে আমি 2টো ভোগ নেবো বা বড় মালটা নেবো, কেউ 501 টাকা দেয়, কেউ 601 টাকা দেয়। মিনিমামটাই 251 টাকা। হ্যাঁ, মিনিমাম 251 টাকা। আচ্ছা, দুপুরবেলা তো 12:30টার সময় মাকে ভোগ প্রদান করা হলো, তারপরে মন্দির বন্ধ হয় কখন? দুপুরবেলা আমরা বন্ধ করি, মাকে ভোগ দেওয়া হলো 1টা-1:30 নাগাদ মন্দির বন্ধ হয়। মন্দির বন্ধ হয় বলতে মায়ের এই গেট দেওয়া হয়, এখানটা বন্ধ হয়। মায়ের মেন যে গেটটা, আপনি মাকে দর্শন করতে পারবেন তখন এসে, কিন্তু পুজো হবে না। আমাদের মন্দিরের গেট সকাল
বেলা ওই 4টের সময় যখন খোলা হবে রক দেওয়ার সময়, আবার সে বন্ধ হবে রাত্রি 9:30 থেকে 9:30। মানে মন্দিরের গেট মন্দিরটা খোলা দর্শন করা যাবে, মাকে কাঠের গেটটা খোলা থাকবে, মাকে দর্শন করতে পারবে, মানে গ্রিলের গেটের বাইরে দিয়ে হ্যাঁ বাইরে দিয়ে দর্শন করতে পারবে। আর মায়ের নিত্যভোগ ডেলি হয়। মায়ের নিত্যভোগে কোনোদিন খিচুড়ি হয়, তার সাথে 5 রকম ভাজা, আবার কোনোদিন অন্নভোগ হয়, চাটনি হয়, পায়েস হয়। এবং কেউ যদি চায় যে না মায়ের ভোগ নেব, আমি বাজার করে দেবো, সেটাও হয়, সেখানে ব্যবস্থাও করা আছে। এবং যদি বলে কেউ না আমি মূল্য ধরে দেবো, মায়ের ভোগ নেব, সেটার ব্যবস্থাও করা আছে। এবার দূর থেকে যারা আসে তাদেরকে আমরা ব্যবস্থা করে দিই, যারা কাছাকাছি থাকে তাদেরকে বলি আগের দিন বলে যেতে। এখন কেউ যদি দূর থেকে এসে ভোগ নেয়, তো যদি ভোগ থাকে, আমাদের ভোগ থাকেই, তাও ব্যবস্থা করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে মানে এমনি একটুখানি বোঝার জন্য যে ভোগের জন্য কি কোনো এরকম নির্দিষ্ট মূল্য নিশ্চয়ই রয়েছে? হ্যাঁ, নির্দিষ্ট মূল্য বলতে আমাদের মালসা হচ্ছে 251 টাকা দিয়ে শুরু শুরু। আচ্ছা, একজনের। একজনের বলতে ওটা অনেক পরিমাণটা অনেকটাই থাকে, আমরা বলি একজনের, পরিমাণটা দুজন খেয়ে নিতে পারে। যার মধ্যে মানে কি এবং থাকছে ওর মধ্যে হচ্ছে যেদিনকে ধরুন খিচুড়ি হলো তো খিচুড়ি, আচ্ছা খিচুড়ি হলেও 5 রকম ভাজা থাকবে, চাটনি, পাঁপড়, একটা তরকারি আর পায়েস থাকবে। আর যদি অন্নভোগ থাকে তো অন্নভোগও হয়, 5 রকম ভাজা হবে, একটা তরকারি হবে, চাটনি, পায়েস। এবং আমাদের ভোগে মাছও থাকে। এখানে আমিষ ভোগও প্রদান করা হয়। এটা হচ্ছে বলে দিলাম নিত্য ভোগে। নিত্যভোগ। এবং প্রত্যেক অমাবস্যায় বিকাল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত বা 8টা পর্যন্ত, এরকম যতক্ষণ ভোগ থাকবে, তাও এরকম 8টা পর্যন্ত এরকম থাকে। তো বিকেল 5টা থেকে শুরু হয় আমাদের এখানে ভোগ বিতরণ। ওইটার জন্য কোনো মূল্য লাগে না, ওটা আমাদের মন্দির কমিটি থেকেই দেওয়া হয়, সর্বসাধারণের জন্য। সর্বসাধারণের জন্য। আচ্ছা, কোনো কি যোগাযোগ নাম্বার বা কিছু আপনাদের? যোগাযোগ বলতে যে ঠাকুরমশাই যারা থাকে তারাই তাদের নাম্বার দিয়ে দেয়, তাদের সাথে যোগাযোগ করে চলে আসে। আপনি যদি আসতে চান আমার নাম্বার নিতে পারেন 6290236616। আমার নাম জয় ব্যানার্জি। ঠিক আছে ঠাকুরমশাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর কাকু এমনি স্থানীয় মাধ্যমে শুনছিলাম যে নাকি নুপুরের শব্দ পাওয়া যায় মায়ের। হ্যাঁ, নুপুরের শব্দ, যেমন রাত্রিবেলা আগে যখন শুধু, এখনো তাই, এখনো চারিদিকে মানে যদি আপনি কান পেতে শোন তাহলে নুপুরের আওয়াজ। মা এই পাঁচিল ফাঁচিল ছিল না তখন, ঘোড়ার গাড়ি আসতো, ঘোড়ার গাড়ির আওয়াজ হতো, মা চলে যান। আচ্ছা, মা 12টার পরে ঘুরে চলে যান মায়ের বোনের কাছে, আবার ভোরবেলা আসে। শ্মশানে হ্যাঁ, ওখানে চলে যান, আবার ভোরবেলায় আসে। মা ঘুরে বেড়ান রাত্রিরে। কারণ এইখানে আমাদের একজন আছে, বাবুদা বলেছিলেন, উনি দেখেছিলেন আচ্ছা যে রাত্রি 1-1:30 নাগাদ এরকম চুল আস যাচ্ছে, ছোট একদম লাল পেরে শাড়ি পরে। বাবা, দেখার পর উনি অসুস্থ। মা যে ঘুরে বেড়ান তার প্রমাণও আমরা পেয়েছি। কারণ আমার জ্যাঠামশাই এখানে শুয়েছিলেন, তার গায়ের ওপর দিয়ে শাঁখামুটি সাপ ঢুকে চলে গেছিল ওপর দিয়ে আচ্ছা ঘরে। তার মানে কি, তোরা শুস না, আমি বেরাবো। গরমকাল তো, খোলা এবং বারান্দা রয়েছে, মায়ের এখানে হাওয়া, সবাই শুয়ে রয়েছে। আগে যেমন গরমকালে দুদিকে লাইন দিয়ে বাসনওয়ালা, ফেরিওয়ালা সব শুয়ে থাকতো মায়ের এখানে, এত ঠান্ডা ছিল। এখন তো বাসনওয়ালা দেখা যায় না, যারা বাসন বিক্রি করে। যেমন আমাদের এখানে একজন আছে পূর্ণেন্দু আইচ, উনি পেপারের ডিলার। উনি রোজ মায়ের এখান দিয়ে যাবে, উনি বলেন যে কে যেন আমার গাড়ির পেছনে একটা উঠে বসলো, একদম বিরাটি অবধি যাবে, আবার চলে আসে। ওনাকে উনি আমার পালা প্রত্যেক পালাতেই মানে ভোগের খরচা দেয়। ওনাকে যা বলবেন উনি করে দেবে মায়ের জন্য। বলে এখন এর ছাড়া আমি চলতে পারবো না। আমার বাবাও তাই, বাবা ইউনিয়ন কার্বাইডে চাকরি করতে 71-72 সালে, যখন ওই এতে নির্মল চ্যাটার্জির বাবা মারা গেল, এই দাদা মারা গেল, কচু কাটার মতো লাশ পড়ে আছে। বাবা গেছে, বাবাকে আটকে দিয়েছিল, বাবাকে কিছু করেনি, শুধু ইনি ছিলেন বলে। যে জন্য বাবা ওই এক কথায় ঘাট বাঁধিয়ে দিয়েছে। আচ্ছা, এই মঠপুকুর যে ঘাট, ওখানে তো এই মন্দিরটা অনেক পরে তৈরি হয় না? এই রিসেন্টলি তৈরি হয়েছে, 2 বছর হয়েছে, আমারই প্রতিষ্ঠা করা। মানে একজন করেছে, আমি প্রতিষ্ঠা করেছি গঙ্গা, যেহেতু উনি এটা গঙ্গা সাথে যুক্ত। হ্যাঁ হ্যাঁ, মায়ের পুকুরের জল গঙ্গা জল, আচ্ছা, এবং সবার শুভ কাজে লাগে। সেই কারণে একটা গঙ্গা মূর্তি করে দিয়েছে। মা উঠে, সবাই চান করে উঠে গঙ্গা। ওখানেও তো নিত্য পুজো হয় মানে প্রত্যেক দিন? না না না, ওখানে নিত্য বই একজন এসে ধূপকাঠি বানাইতে দেয়। বছরে এই দশহরাতে পুজো হয়, গঙ্গা পুজো হয়, সব লোকে আসে পুজো দেয়। এখানে তো শিব মন্দিরও রয়েছে, শিবরাত্রি তো তার হ্যাঁ, শিবরাত্রির দিন পারলে আসবেন, দেখবেন ভিড় কাকে বলে। শিবরাত্রি নীল। আর এখানে একটা রথ রাখা রয়েছে, ওই রথটা করা হয়েছে 5 বছর ধরে, রথ করা হয়েছে জগন্নাথ বলো। আচ্ছা, ওই ভেতরে জগন্নাথ দেবকে নিয়ে বেরোনো হয়? হ্যাঁ, ওই নিম কাঠের করা আছে। আচ্ছা, ওনাকে নিয়ে বেরোনো হয়। নিয়ে বেরোনো হয়, এই এলাকায় ঘোরা হয়। আচ্ছা, ঘুরে আবার এখানে রাখা হয়। বাহ,
হ্যাঁ, আবার কারণ এখানে আর মাসির বাড়ি কাউ করা হয়নি, কারণ এত বড় কে রাখবে। তাই তো। আবার উল্টো দিক আবার নিয়ে এসে আবার উল্টো রথও করা হয়। আচ্ছা। নীল এইখানে এই যেমন আপনাদের আমার বৈশাখ মাসে এখানে কীর্তন হয়, হুম হুম। অষ্টম প্রহর বলা হয়। আচ্ছা। এটাও খুব খুব জাগ্রত, মানে যখন কীর্তন শেষ হয় তখন হুড় করে বৃষ্টি হয় বাহ। হঠাৎ গরমকালে। তো এইটাও তাই, মানে এতে সব নেই এখানে। আমাদের অষ্টম পর হয়, শুক্রবার দিন অধিবাস হয়, শনিবার দিন সারাদিন হয়, রোববার দিন ভোগ হয়। আচ্ছা। প্রচুর লোক হয়, প্রচুর লোক হয় ভোগেতে, প্রচুর লোক হয়। মালসা ভোগ হয়, হুম হুম। কখনো 51টা, এবারে যেমন 68টা ভোগ হয়েছে, আচ্ছা। 68 প্রহর হয়েছে, 68 ভোগ হয়েছে। মা আবার মার একটা এ আছে কি, মানে মায়ের বাজে স্বভাব আছে, দিয়ে দেয় খুলে পুরোনো জিনিস, নাহলে কাউ সাহস নেই হ্যাঁ। রাত্রি 2টোর সময় ঢুকে চোখ উবড়ে জিভ কেটে নিয়ে চলে যাওয়া। এর আগে করেছিল, তাই? সোনার জিভ মাকে পুরো উলঙ্গ করে দিয়ে চলে গেলেন। সকালবেলা আমার উঠে কেউ মূর্তি দেখতে পারিনি, সব নিয়ে চলে গেলেন। উনি নাক খুলে দিলে নিতে পারে না কেউ, সাহস নেই কাউর। আবার 1 ঘন্টা 2 ঘন্টা পর আবার সব চলে এলো, নতুন জিনিস, মানে কেউ না কেউ এগুলো আবার- নতুন। কেউ না কেউ আবার এই যে দান জিপ করবে। ফ্রি সব নতুন, আচ্ছা। আগেকার জিপ নেই আর, 800 বছর পুরনো জিপ নেই, নিয়ে চলে গেছে। আচ্ছা। ঠিক আছে। ওটা আর সোনারই ছিল তো, হ্যাঁ, স্বর্ণ। আর এই এখন আবার একজন বললো আমার দোকানে করা আছে নতুন, ওই মাকে দিয়ে যাচ্ছি, মানে দেখতে পাচ্ছি না, চোখ ও সব এসব নতুন হয়েছে। কি অবস্থা। কালী পুজোর সময় মা চেঞ্জ হয়ে যায়, আচ্ছা। আপনি 12টা 1টার সময় মায়ের সামনে তাকাতে পারবেন না, চেঞ্জ হয়ে যায় নিশি প্রহরে। এবং এখনো পর্যন্ত আগেকার দিন বাড়ির শুভ কাজ হলে মায়ের কাছে এসে পুজো দিয়ে যায়, এখানে সকালবেলা তো দেখলাম হয়। সন্ধ্যেবেলা এ দিয়ে যায়, মানে নেমন্তন্ন করে যায় পুকুরে, ভোরবেলা এসে আবার জল নিয়ে যায় হুম। শুভ কাজ হলে। এই এলাকায় এখনো এই নিমতার গ্রামে মায়ের আদেশ ছিল আমি ছাড়া কোনো পুজো হবে না। তাই সমস্ত পুজোর মিলেই ওনাকে আগে পুজো দিয়ে তারপরেই শুরু। এখনো করে, কিন্তু এখন জোর জবরদস্তি চারিদিকে সব লোকজন এসে কালী পুজো এইসব আরম্ভ করেছে, কিন্তু কেউ ঠিক নেই। এখনো পর্যন্ত আমরা বাইরে কালী পুজো করতে গেলে মায়ের পারমিশন নিয়ে যাই, যে মা পেটের দায়ে যাচ্ছি, তুমি রক্ষা করো। আর একটু একটা ছোট্ট জাস্ট বলে আপনাকে আর বেশিক্ষণ নেবো না, না অনেকটা না, বসে তোমার আছে। না। একটু আমাকে বলবেন না, এখানে তো দেখলাম মানে বিবাহ কার্য হয় বা অনেক ধরনের অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠান, শুভ কাজ সব হয়, একটু বিবাহ, বলুন নাকি? পৈতে, অন্নপ্রাশন সব হয়। এগুলো কি নাট মন্দিরেই সম্পূর্ণ? নাট মন্দিরই হয়, বিয়েটা এখানে হয়, আচ্ছা, হোম টোম মায়ের হয়। সামনেই হয়। আর পৈতে অন্নপ্রাশন যা হবে সব নাট মন্দিরে হবে। আচ্ছা, ঠিক তো আছে। ওটার জন্য আপনাদের সাথে আগে যোগাযোগ করতে হবে। কোনো যোগাযোগ নম্বর বা কিছু কি দিতে পারেন, যদি ধরুন যারা দূর হ্যাঁ, থেকে আসে? অবশ্যই যোগাযোগ নাম্বার, মানে আমাদের নাম্বার নিতে হবে। আমার সাথে নাম্বারটা যদি বলে আপনার দিচ্ছি, repeat 8240893179 9748345579। আমার দুটো নাম্বারে দিয়ে দিলাম, আচ্ছা, আমার সাথে যোগাযোগ করলেও হবে। আমি কমিটির একজন আছি, বলে দেবো। এইখানে আমরা লিফলেট লিস্ট করে দিয়েছি, হ্যাঁ, কারণ ওটা আমি আমাদের তো দেখলাম। হুম। ট্রাস্টি বোর্ড নেই, আমরাই সব লিস্ট করা আছে। বিয়েতে কি কি লাগে, হোমযজ্ঞ করেও বিয়ে হয়, নর্মাল বিয়ে হয়, পৈতে অন্নপ্রাশন যা নিয়ম মাফিক করা হয়। বাইরে পুকুর ঘাটে মানে অসৌদের কাজে, শ্রাদ্ধের কাজ, ক্রিয়াকলাপ করা হয় পুকুর ঘাট। তো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 2-3 দিন 5 দিন আগে একটু যোগাযোগ করে নিলে আপনি পুরোটা গাইড করে দিতে পারবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ঠাকুরমশাই, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন। আসবেন, সবাইকে প্রচার করুন যে Actually, মা এই মা মন্দিরে- কিন্তু খুব জাগ্রত মা। হ্যাঁ। আপনি এক মনে ডাকলে মা সাড়া দেবে, এবং অনেকে অনেক কিছু এই সব গিট বেঁধে যায়, অনেকে অনেক কিছু ফলে। এবং স্কুলে যেমন পরীক্ষা হয়, সব গার্জেনরা এখানে বসে থাকেন, উচ্চ মাধ্যমিক সিট পড়ে, ওরা সব লাস্টের দিন সবাই চাঁদা তুলে ভোগ নেয়, পয়সা দিয়ে ভোগ খায়, সব এখানে বসেই খায়, কেউ নিয়ে যায়। আর কালী পুজোর দিন তো অডেল খাওয়ানো হয়, ওর বিনা পয়সায় ভোগ দেওয়া হয় এখানে, সন্ধ্যে থেকে একদম রাত্রি 10টা-11টা অবধি। আচ্ছা, এই হচ্ছে এখানকার যে মূল গর্ভগৃহ, আমি বাইরে থেকেই দেখাচ্ছি। তো আগেকার মানে বহু প্রাচীন যেহেতু, তো এখানকার যে কড়িকাঠ তাতেই তার প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এইখানকার যে মানে গঠনশৈলী এখন অনেক চেঞ্জ হয়েছে, তাই জন্য এখন এত রেনোভেট দেখছি। আর দেখুন, এই মূল গর্ভগৃহে কিন্তু এখানে জগন্নাথ দেবও বিরাজমান রয়েছেন, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। তো এই যে রথটা বাইরে রাখা রয়েছে দেখালাম, এই রথে করেই কিন্তু রথযাত্রার দিনকে এনাদেরকে বের করা হয়। আসুন এবার একটু দর্শন করে নি মায়ের। এই হচ্ছে মায়ের বিগ্রহ। এখানে যেটা ঠাকুরমশাইও বললেন, যে এই যে মায়ের রূপ, এখানে কিন্তু মাকে 3 রকম রূপে মানে মায়ের প্রকাশ ঘটে। এক হচ্ছে মা বগলা, 2 মা বামা, এবং 3 মা সিদ্ধেশ্বরী। তো যতটা সম্ভব আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন কত অপরূপ মানে লাগছে মায়ের মুখটা।
এর বুকে বাঁপা আগে। আচ্ছা, হ্যাঁ, বাপাটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। মায়ের বাপা আগে, ডান পা পিছনে। আচ্ছা, এই গেল পা। এই সবশিব শুয়ে আছেন। এই হচ্ছে বাঁ হাত। বলেছিলাম একটা রূপ বগলা, বাঁ হাত, ডান হাত খড়গ। হ্যাঁ, ঠিক আছে। আর বামাচরণ, বাঁপা। আচ্ছা, ঠিক মানে আছে। দুটো রূপ এখানে পেয়ে গেলাম দুটো আমরা। রূপে পেয়ে গেলেন। আর কিন্তু মা তো এখানে সিদ্ধেশ্বরী রূপে বিরাজমান না? হ্যাঁ, আচ্ছা, মা ভুবনেশ্বরী, সিদ্ধেশ্বর। মানে দুটো রূপেই দুটো রূপে, মানে একটা ভুবনেশ্বরী, একটা সিদ্ধেশ্বর। তবে দশমহাবিদ্যারই এটা চলে আসছে, কিন্তু এখানে কিছু পড়েনি, কিন্তু প্রতিষ্ঠা হয়েছে পুকুর থেকে। আচ্ছা, কিন্তু এর মাপ হচ্ছে দেড়পো। মানে একটা মায়ের বিগ্রহতেই আমরা তিনটে মানে রূপ দর্শন করতে তিনটে পারছি রূপ এখানে। দর্শন করতে পারি। মা বগলা, মা বগলা, মা বামাচরণ, হ্যাঁ, আবার ভুবনেশ্বরী সিদ্ধি রূপে উনি প্রতিষ্ঠা। আচ্ছা, এবার ওদিকে আসো। এই মায়ের করা আছে, হ্যাঁ, শয়নকক্ষ। কম্বল গায়ে দেওয়া হয়, লেপ দেওয়া হয়, ওই বালিশে মাকে শয়ন দিতে হয়। হ্যাঁ, মায়ের ওটা আগের ফটো। আর এটা হচ্ছে ওই তারা মার ছবি রাখা আছে। আর এটা মায়ের মেনলি শয়ন কক্ষ, এখানেই হ্যাঁ, মায়ের যে পাদুকা আছে। এটা শীতকালে মশারি টাঙিয়ে দিয়ে 8টার সময় দরজা জানলা বন্ধ করে দিয়ে এসি চালা দিয়ে, গরমকালে এসি চালা দিতে হয়। আচ্ছা, এই সিসিটিভি ক্যামেরা আছে আমাদের। চুরি হয়ে যাওয়ার পর থেকে আবার ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, এই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখুন রয়েছে মঠ পুকুর ঘাট। এখান থেকেই কিন্তু এই মায়ের যে পষ্টিকা পাথরে যে মা নির্মিত হয়েছেন তা কিন্তু এই মঠ পুকুর থেকেই পাওয়া গিয়েছিল। এইটাই মঠ পুকুর। এই পুকুরে এইটা পরে বাঁধানো হয়েছে। এই জায়গাটা পুরোটা। আচ্ছা। এখানে এত অব্দি জল চলে আসতো, যার জন্য এই সিঁড়িগুলো আগে মানে বর্ষাকালে ডুবে যায়, এত আচ্ছা। অব্দি জল চলে আসে। এবং সেপ্টেম্বর মাসে যখন মহালয়া হয়, অক্টোবর আশ্বিন মাসে, তখন এইখানে দাঁড়িয়ে তর্পণ করানো হয়। সব এই ঘাটে তর্পণ করে, আমার কাছেই করে সব। আচ্ছা, এবং সকাল ভোরবেলা থেকে বেলা 1:30, 2টো, 2:30 অব্দি তর্পণ হয়। দলে দলে লোক আসে, এই ঘাটে প্রচুর লোক। হ্যাঁ, আচ্ছা, এবং এটা এখন সরকার থেকেও করেছে, সব জায়গায় তর্পণের এটা। সরকার থেকে আমাকে একটা প্রণামী দেয়। প্রায় যারা আসে সব আসে, আগে দক্ষিণেশ্বর যেমন যায় না, এইখানেই করে। আচ্ছা, কারণ এটা যেহেতু গঙ্গা জলের সমান এবং এখানে জল ভরে যায়, একদম লাস্ট অব্দি সিঁড়ি আছে। মাঝখানটা একটা আছে, হাঁড়িঘাট আছে, যে হাঁড়িঘাটটাকে তোলা যায়নি। আচ্ছা, এবং গঙ্গায় সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সে, তার জামাইবাবুকে মেডেল দেখাতে এসে ডুব সাঁতার দিয়েছিল, যখন পা লেগে গেছিল টেনে নিয়েছিল, আর ওঠেনি। আচ্ছা, সন্ধ্যে 6-7টায় উঠেছে বডি, মানে 7 ফুট লম্বা ভদ্রলোক, মানে টেনে নিয়েছে, যেহেতু হাঁড়িঘাটে পা লেগে গেছিল, আর ওঠেনি। আর যে বংশ পরস্পর জমা জেলে জমা নিয়েছে, তারা ওই মাছ ধরতে গেলে জাল আটকে যায়, জাল দিয়ে তেমন ডুব সাঁতার দিয়ে আস্তে করে গিয়ে জালটা ছাড়াতে হয়। আচ্ছা, ঠিক আছে, যার জন্য মাঝখান দিয়ে আর জালটা দেয় না এখন এই সাইড দিয়ে জাল দেয়। আচ্ছা, মানে এই পুরো সাইড দিয়ে? পুরো সাইড দিয়ে জাল দেয়। আচ্ছা, যেহেতু মাঝখানে এটা রয়েছে। হ্যাঁ, মানে এই হচ্ছে সেই পবিত্র মঠ পুকুর যেখান থেকে মায়ের, মানে আজকে যে মাকে আমরা দেখছি সেই স্বপ্নের মায়ে পাথর উঠেছিল। পাথর উঠেছিল। একটু জুম করে দেখাই। সত্যি মানে এত প্রাচীন একটা মন্দির, কিন্তু জানি না হয়তো সেইভাবে প্রচারের অভাবে, হ্যাঁ, মানে অনেকেই হয়তো এতটাই ডিটেল জানে না। আমরা যে ট্রাস্টি বোর্ডকে দিতাম আরো প্রচার হতো, কিন্তু আমরা ট্রাস্টি বোর্ডকে দিতে পারিনি, দিইনি এই কারণেই। কারণ আমাদের এখানে অনেকেই তো পেটের দায় চলে, যার জন্য প্রচারটা খুব কম হয়েছে। আচ্ছা, আমরা এখন চাইছি প্রচার করতে, যাতে লোক আরো আসে, মা সবার ভালো করুক। তাই তো। সবাই তো কষ্টে আছে, তাই তো। সেই কষ্টটা মাকে জানালে মা নিশ্চয়ই সবার ভালো করুক। যার জন্য আমি বললাম, আমার বাবা বাদিয়ে দিয়েছিলেন একদিনে, এটা আমার মানে মামার বাড়ির নাম দিয়ে বাবা বাদিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, এইটা করেছিলেন। এই ঘাটটা এখানে মানে নারকেল গাছের কাঠ ছিল আচ্ছা। ঘাট, তারপরে পরবর্তীকালে এই সিমেন্টের বাঁধিয়ে দিয়ে করেছে। আর এইটা আর এই গঙ্গা মন্দিরটাও তো বলছিলেন না? না, এটা ওই এক ডাক্তার করেছে গঙ্গা মন্দিরটা। আচ্ছা, যে লোকে এসে চান করে গঙ্গা পুজো করে, পড়ে যায় পুজো দিতে। আচ্ছা, আচ্ছা, এইটা মানে সূর্য হ্যাঁ, গঙ্গা এই মন্দির। তর্পণের দিন সব করে এখানে গঙ্গা মন্দিরে, গঙ্গা প্রণাম করিয়ে মায়ের কাছে সব পুজো দিতে। ডাক্তার রবীন্দ্রনাথ দে না? হ্যাঁ, মুকুল ফার্মেসি মুকুল 2021 সালে তৈরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটু সামনে থেকেও দেখাই, হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে। তো দেখুন, এই হচ্ছে এখানকার যে গঙ্গা ও সূর্য মন্দির। তো আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু ঠিক মন্দিরের উল্টো দিকেই, যেটা আপনাদের দেখালাম, এটাও দর্শন করে নেবেন।
আচ্ছা, এই ভিডিওতে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই যে নিমতা আদি কালী মন্দির, এই মন্দিরের ঠিক বাইরেই এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার উল্টো দিকেই এই দোকানটা এখন বন্ধ রয়েছে যেহেতু দুপুরের সময়। তো এখানেও কিন্তু আপনারা চাইলে পূজা সামগ্রী, শাড়ি, যে যেরকমভাবে মাকে পুজো দিতে চান সেই সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বলার অর্থ এটাই, যদি আপনারা মনে করেন যে নিয়ে আসবেন সঙ্গে পুজো সামগ্রী, আনতেই পারেন। আর যদি মনে করেন পুজো সামগ্রী নিয়ে আসা সম্ভব না, অনেকে দূর থেকে আসে, তো এই দোকান থেকেও কিন্তু আপনারা চাইলে পুজো দেওয়ার যে জিনিসপত্র সেগুলো পেয়ে যাবেন। দাঁড়িয়ে রয়েছি ভিডিওর একদম অন্তিম পর্যায়ে, এবার ভিডিওটা শেষ করতে হবে। তবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই মন্দিরের যাবতীয় ও সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি। সত্যি কথা বলতে বিভিন্ন সমাজ মাধ্যমে না এই মন্দির নিয়ে এক একজন এক এক রকমের ভিডিও বানিয়েছেন এবং তাদের ভিডিওতে এক এক ধরনের ইতিহাস প্রচার করে গেছেন। এর মধ্যে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক সেই ইনফরমেশন খুঁজতে গিয়ে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট বিভ্রান্তের মুখোমুখি হচ্ছে। তো আমি নিজেও সেই বিভ্রান্তের মুখে ছিলাম বলেই আমার মনে হলো এই মন্দিরের যে তথ্যটা সেটা জানা যাবে এই মন্দিরের যিনি বর্তমান সেবায় তার কাছ থেকে, এবং যাদের পূর্বপুরুষ বহু বছর ধরে কিন্তু এখানে মায়ের নিত্য সেবা করে আসছেন। তো সেই জন্যই এই ভিডিওর মধ্যে আমি এরকমই একজন মানুষের ইন্টারভিউ ছোট্ট করে রাখার চেষ্টা করলাম, যাতে এই মন্দিরের একদম সঠিক যে ইতিহাস সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। বাকি ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারাই বলবেন। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এরকম এত প্রাচীন একটা মন্দির সবার কাছে পৌঁছে যেতে পারে এই মন্দিরের তথ্যগুলো আপনাদের মূল্যবান একটা তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে। আর একদম অবশেষে আমার নিজের জন্য বলবো, যদি পারেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। আর যদি আপনাদের সন্ধানেও এরকম কোনো মন্দির, এরকম কোনো জায়গা থাকে, প্রাচীন মন্দির বা জায়গা, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই জায়গাটা গিয়ে ভিডিও শুট করতে পারি এবং আমার চ্যানেলের মাধ্যমে আরও 5 জনের কাছে সেই জায়গার তথ্যগুলো পৌঁছে দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।